কেটেছে মাসের পর মাস, পাল্টেছে সব কিছুই। তবুও কাছের মানুষদের ভুলতে পারেনি কেউই। অনাকাঙ্ক্ষিত অ্যাক্সিডেন্টে রোহিত মেঘলার মৃত্যু ও আলোর কোমায় চলে যাওয়ার প্রভাব ভালোই পড়েছে দুই পরিবারে। মেঘলার বাবা মেয়ের মৃত্যু সইতে না পেরে তিনিও ইন্তেকাল করেছেন বহু আগেই। মাহিন কোনো মতে নিজের মাকে নিয়ে অন্য শহরে গিয়ে থাকছে, নয়তো স্বামী মেয়ের স্মৃতিতে তিনিও শেষ হয়ে যাবেন। ওই দিনের অ্যাক্সিডেন্টের পর আধার পুলিশের সাহায্য নিয়ে মাতাল ট্রাক চালককে ধরে জেলে ভরেছে। সাথে ৩ জন মানুষের জীবন নষ্ট করার জন্য কঠিন শাস্তির ব্যবস্থাও করেছে। এদের মতো কিছু কিছু লোক নেশাগ্রস্ত হয়ে যানবাহন চালিয়ে অন্যকে মৃত্যুর দুয়ারে পাঠিয়ে দেয়। এমন মানুষদেরকে তো ওই যানবাহন দিয়েই চাপা দেওয়া উচিত। শুধু শুধু নিজেদের গাফিলতির কারণে অন্যর প্রাণ কেড়ে নেয়। মাহবুবুর রহমান ও নীলিমা রহমান বুকে পাথর চেপে রেখে নিজেদের ভাগ্যকে মেনে নিয়েছে। তবে ছেলেকে হারিয়ে ওনারাও ভালো নেই। ছায়া মায়া চেষ্টা করছে স্বাভাবিক জীবনে ফিরে আসার, কিন্তু পারছে না। খারাপ মুহূর্তগুলো বারবার মনে এসে হানা দিয়ে ক্ষতস্থান তাজা করে দেয়। তারা কতদিন যে স্কুল কলেজে যায়নি সেটার হিসাব নেই। এই তো গত ৩ মাস আগে থেকে যেতে শুরু করেছে। মতিউর রহমান ও আলিয়া রহমান কোনো মতে নিজেদেরকে শক্ত করে রেখেছেন, নয়তো পরিবারকে সামলাবে কিভাবে। সবাই যদি এইভাবে ভেঙে পড়ে তাহলে কি করে চলবে। হাসপাতালে সবাই মিলে সপ্তাহে একবার করে আলোকে দেখতে যায়। সময়ের সাথে সাথে মেয়েটার শরীরের সব ক্ষতস্থান মিশে গেলেও কখনো চোখ মেলে তাকায়নি, আর নয় একটু নড়াচড়া করেছে। কেমন পুতুলের ন্যায় সারাক্ষণ শুয়ে থাকে। মাঝে মধ্যে চোখে কার্নিশ বেয়ে অশ্রু পড়তে দেখা যায়, বিশেষ করে যখন তার কাছে পচা আধার সার থাকে তখন। মানুষটা দিনের বেলা না থাকতে পারলেও সারা রাত থাকে। এই কয়েক মাসের মধ্যে একবারের জন্য খানবাড়িতে রাত কাটায়নি। সব সময় হাসপাতালে অর্ধাঙ্গিনীর পাশের বেডে থেকেছে। কখনো কখনো মেয়েটাকে দেখতে দেখতে পুরো রাতও পার করে দেয়। খুব ইচ্ছে করলে মেয়েটার বুকে মাথা রেখে চুপটি করে থাকে। আধারের মধ্যেও বেশ পরিবর্তন এসেছে। সে আগের থেকেও বেশি গম্ভীর হয়ে গেছে, সাথে ক্ষিপ্র হয়েছে। কেউ কিছু বললেই সে ছ্যাদ করে ওঠে। দাদাজান ওই শ্বশুরবাড়ির লোক ব্যতীত কারোর সাথে ঠিকমতো কথা বলে না। এমনকি ভার্সিটিতেও সে অনেক স্ট্রিক্ট হয়ে গেছে। কেউ পড়ায় অমনোযোগী হলে বা পরীক্ষার সময় উকিঝুঁকি মেরে দেখার চেষ্টা করলে সোজা ফেল করে দেয়। সাথে কঠিন কঠিন বাক্য তো রয়েছে। আগের থেকেও বেশি এখন সকল স্টুডেন্ট স্যারকে ভীষণ ভয় পায়। আলোর বন্ধু মহলের কিছু জানানো হয়নি। তারা খোঁজ নিয়ে বলা হয়েছে আলো তার স্বামীর কাছে গিয়েছে কয়েক মাসের জন্য। শুধু শুধু ছেলে মেয়েদের কষ্ট দিয়ে লাভ নেই, এতে পড়ালেখার ক্ষতি হবে। আজকাল ভার্সিটিতেও থাকতে ইচ্ছে করে না আধারের, কারণ যেখানেই তাকায় সেখানেই মেয়েটার স্মৃতি মনে পড়ে। এই যে প্রতিদিন ক্লাসে প্রবেশ করা মাত্রই সে লাস্ট বেঞ্চের দিকে তাকায়। মেয়েটা ওখানে বসে থেকে বান্ধবীদের সাথে ফাঁসুর ফুসুর করত, আর তার বকা শুনত। বাগানে গেলে মনে হয় মেয়েটা তার চোখের সামনে ফল চুরি করে চেষ্টা করছে। ক্যাম্পাসের দিকে তাকালে শুনতে পায় মেয়েটা গিটার নিয়ে গান গাইছে। সে কতবার যে আড়াল থেকে মেয়েটার মিষ্টি কণ্ঠের গান শুনেছে তার কোনো হিসেব নেই। কফি খেতে খেতে ৫ তলা থেকে আর মেয়েটার খিলখিল করে হাসতে দেখা যায় না। এই পুরো ভার্সিটিতে মেয়েটার কত শত স্মৃতি রয়েছে, অথচ আজ সেই উড়ন্ত পাখিটাই নেই। আধা দীর্ঘশ্বাস ছেড়ে চোখে চশমা পরে করিডোর দিয়ে হাঁটতে শুরু করলো। হঠাৎই কিছু একটা দেখালে পাজরা থ্রোত হয়ে যায়। একটা মেয়ের চুলের বিনুনি চেপে ধরে আছে এক ছেলে। মেয়েটা নিজের বিনুনি ধরে টানাটানি করছে, আর ছেলেটাকে বকছে। এই দৃশ্যটা দেখে আধার আনমনে হাসল। সেও তো তার বউয়ের মাথার চুল ধরে টানাটানি করত। মেয়েটাকে বিরক্ত করতে তার আলাদাই মজা লাগতো। আর এখন সে প্রতিটা মুহূর্তে সবকিছু মিস করে, হয়তো একটু বেশি। ভার্সিটি শেষে সন্ধ্যার দিকে একগুচ্ছ লাল গোলাপ নিয়ে হাসপাতালে যায় আধার। সুবাহান খানও মাঝে মধ্যে তার নাত বউকে দেখতে আসেন এবং গল্প করে যান। ওনার সাথে কয়েকবার তহমিনা খানও এসেছিলেন। তিথি বাড়িতে আসলেই আগে হাসপাতালে আসে, তারপর ভাবির সাথে একা একা বক বক করে সময় কাটায়। রাত কয়েকবার এসেছিল,
তবে বড় ভাইয়ের অবর্তমানে। এই খবরটা একদিন কানে যাওয়ার পর আধার নার্সের সাথে রাগারাগি করেছিল, কারণ সে সাফ সাফ জানিয়ে দিয়েছে আলোর কেবিনে সে ব্যতীত অন্য পুরুষ যেন না প্রবেশ করে। এমনকি সে লেডি ডক্টরের অধীনে মেয়েটাকে রেখেছে। ভিআইপি ডাবল বেডের কেবিন সহ দুজন নার্সকে নিয়েছে, যেন তারা সারাদিন মেয়েটার পাশে থেকে দেখাশোনা করে। এর জন্য প্রতি মাসে মোটা অঙ্কের টাকাও দেয়। অথচ তার কথায় খেলাপ করেছে। নার্সরা নিজেদের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে। পরবর্তীতে আর এমন হবে না বলে জানায়। আধার তখন শেষবারের মতো একটা সুযোগ দেয়। তারপর থেকে শুধু আলোর বাবা, চাচা ও দাদা ব্যতীত কোনো পুরুষকে ঢুকতে দেয় না। আধার কেবিনের দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। দুজন নার্স তাকে দেখে চুপচাপ বেরিয়ে গেল। আধার এগিয়ে এসে বেডের পাশে টি টেবিলের উপর রাখা ফুলদানি থেকে আগের ফুল বের করে তাজা গোলাপগুলো রেখে দেয়। তারপর অর্ধাঙ্গিনীর কাছে বসে ঝুঁকে এসে পুরো চেহারায় ঠোঁট ছুঁয়ে দিয়ে দিল এবং শুকিয়ে যাওয়া ঠোঁটের কোণে শব্দ করে চুমু খেয়ে বলল, আমাকে মিস করছিলে? আমি তোমাকে বড্ড মিস করছিলাম। মেয়েটার কোনো সাড়া শব্দ নেই। সে তো নিথর হয়ে শুয়ে আছে বেডে। পরনের হাসপাতালের পোশাক, কোমর পর্যন্ত পাতলা চাদরটা টেনে দেওয়া। এক হাতে স্যালাইন চলছে। পুরো নিস্তব্ধতার রুমের মধ্যে শুধু হার্টবিট মাপার মেশিন থেকে বিপ বিপ শব্দ ভেসে বেড়াচ্ছে। আধার মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ধীর কণ্ঠে বলল, আর কত মাস এইভাবে শুয়ে থাকবে? 5টা মাস কি বেশি নয়? এইবার তো উঠে পড়ো মিস কালো। আমাকে অনেক শাস্তি দিয়েছ, আর দিও না। আমি যে আর সইতে পারছি না। আমাদের অনাকাঙ্ক্ষিত দূরত্ব আমাকে একটু একটু করে শেষ করে দিচ্ছে। আমি তোমাকে চাই, খুব করেই তোমাকে চাই। আধার কিছুক্ষণ আলোর দিকে তাকিয়ে থেকে বুকের ওপর মাথা রাখল। তারপর আলতো হাতে জড়িয়ে ধরে শব্দ করে দীর্ঘশ্বাস ছাড়ল। চোখ দুটো বুজে অস্ফুট স্বরে বিড়বিড় করে বলল, আপনার স্বামী আপনাকে ছাড়া ভালো নেই মিসেস খান, একটুও ভালো নেই। এই পচা আমিটার জন্য হলেও ফিরে আসুন, নয়তো দেখা যাবে আপনার বিরহে আমিই দম আটকে মরে যাব। তখন আপনি আবার বলবেন নিজের বউকে ছেড়ে পালিয়ে গেছি, অথচ আপনিটাই আমাকে ছেড়ে এখানে দিব্যি ঘুমিয়ে আছেন। এতে যে আমার কষ্ট হয়, বড্ড বেশি কষ্ট হয় মিসেস খান। আপনার কি কষ্ট হচ্ছে না? একটু থেমে পুনরায় আওড়ালো, জান, তুমি কি আমাকে অনুভব করতে পারছো নাকি ভুলে গেছো? আধার কিছুক্ষণ চুপ থেকে আবারও ডেকে উঠল, জান, আমার ডাকে সাড়া দেবে না? প্রত্যুত্তরে কিছু শুনতে পেল না আধার। শুধু বুক চিরে বেরিয়ে এলো এক দীর্ঘশ্বাস। একই সাথে আলোর বন্ধ চোখের কার্নিশ বেয়ে কয়েক ফোঁটা নোনা অশ্রুজল গড়িয়ে পড়ল। আজ শুক্রবার হওয়ায় আধার বাড়িতে এলো। সে প্রতি সপ্তাহে একবার করে আসে দাদাজানের জন্য। আবার বিকেলের হয়তো সন্ধ্যায় ফিরে যায় হাসপাতালে। আলোর টোনাটুনি ছায়াকে দিয়েছে, কারণ এখানে তাদের খেয়াল রাখার মানুষ নেই। শেফালি চাচি রান্নাঘর নিয়ে ব্যস্ত থাকে, আবার তিনি রাতে চলে যান। একবার তো খবর পেয়েছিল তহমিনা খান বাচ্চাদের মেরেছে, ওনার রুমে ঢুকে নাকি বিরক্ত করছিল। এটা শোনা মাত্রই দুজনকে রহমান বাড়িতে রেখে এসেছে, কারণ সে চায় না তার প্রিয় মানুষটির শখের জিনিসের কিছু হোক। আর তার বিশ্বাস আছে ছায়া কখনোই তার আপুর শখের জিনিসকে অবহেলা করবে না। তার আর মায়ের কাছেও দুটো খরগোশের ছানা রয়েছে, ওদের সাথেই থাকছে আর সময়ের সাথে সাথে বড় হচ্ছে। আধার ড্রয়িং রুমে প্রবেশ করে দেখল সোফায় তহমিনা খান, সোবাহান খান ও একজন ঘটক বসে আছে। আধার বেশি মাথা ঘামালো না। হতে পারে তহমিনা ওনার ছেলের জন্য মেয়ে দেখছে, নয়তো মেয়ের জন্য পাত্র দেখছে। সে এখন আর খুব বেশি এই পরিবারের মধ্যে নাক গলায় না। নিজেকে বড্ড দূরে সরিয়ে নিয়েছে, কারণ আজকাল তার সব কিছুই অসহ্য লাগে। ইচ্ছে করে সারাক্ষণ ওই মেয়েটার কাছে গিয়ে বসে থাকতে। দিন শেষে ওটাই ওর শান্তির জায়গা। দাদু ভাই, নাতবউ কেমন আছে? দাদাজানের কথায় আধার মাথা এলোমেলো চুলগুলো ঠিক করতে করতে বিড়বিড় করে বলল, আমাকে ছেড়ে তোমার নাতবউ ভালোই আছে। সুবহান খান দীর্ঘশ্বাস ছাড়লেন। বড় নাতির মলিন মুখটা দেখলে তার খুব কষ্ট হয়। ছেলেটা কি খায় না খায় কিচ্ছুই জানে না। সপ্তাহে একবার করে এখানে এলে সে কোনো মতে একটু খাবার নিজ হাতে জোর করে খাইয়ে দেয়। এই কয়েক মাসে আধার অনেকটাই শুকিয়েছে।
কত রাত যে নির্ঘুম কাটিয়েছে সেটারও হিসেব নেই। হৃদয়টা ক্ষত বিক্ষত হলেও বাহিরে ঠিকই নিজেকে শক্ত দেখানোর চেষ্টা করে। অথচ ছেলেটা আগের থেকেও বেশি ছন্নছাড়া হয়ে গেছে। আধার শার্টের দুটো বোতাম খুলে সিঁড়ি বেয়ে উপরে ওঠার সময় পিছন থেকে তহমিনা খান ডেকে উঠলেন, তোমার সঙ্গে আমার কিছু কথা রয়েছে। আধার পিছনে না তাকিয়েই বলল, বলুন। আর কতদিন এইভাবে থাকবে? নিজের ভবিষ্যতের কথা একবার চিন্তা করছো? আমি এইভাবেই ঠিক আছি। তুমি ঠিক থাকলেও এই সংসার ঠিক নেই। এ বাড়িতে বৌমাদের প্রয়োজন। আপনার ছেলেকে বিয়ে দিয়ে বউ নিয়ে আসুন। এতে বাধা দিয়েছে কে? রাত সবে নিজের কেরিয়ারের দিকে মন দিয়েছে। আরও এখন বিয়ে করতে চায় না। তাই তোমার জন্য মেয়ে দেখছি। আধার ঘাড় ঘুরিয়ে তাকিয়ে কপাল কুঁচকে বলো, আমার জন্য মেয়ে দেখছেন মানে? আপনি কি ভুলে গিয়েছেন আমি একজন বিবাহিত পুরুষ? ওই জীবন্ত লাশের জন্য আর কত অপেক্ষা করবে? যদি কখনো ফিরে না আসে তখন? আধারের জোয়ার শক্ত হলো। সে এগিয়ে এসে কাছের টি টেবিল তুলে ফ্লোরের মাঝে এক আছাড় মারল। সঙ্গে সঙ্গে কাজগুলো ভেঙে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ল। তহমিনা খান ও ঘটক সাহেব চমকে উঠে দাঁড়ালেও সুবহান খান চুপচাপ বসে থাকলো। কারণ তিনি আগে থেকেই জানতেন এমন কিছুই হবে। আমার বউ শুধু কোমায় আছে, ও মরে যায়নি। আর এতই যদি বিয়ের শখ, তাহলে আপনি বিয়ে করুন না। আপনার সকল স্বামী তো কবেই মারা গেছে। আধার দাঁতে দাঁত চেপে কথাগুলো বলে উঠল। তহমিনা খান চিল্লিয়ে উঠে বলেন, তুমি কি বলছো? একবার ভেবে বলছো? আমি কেন বিয়ে করব? আমি তোমার বাবাকে ভালোবাসি। ওনাকে ছাড়া আমি অন্য কাউকে ভাবতেই পারি না। তাহলে আমাকে কেন মুখে বিয়ে করতে বলছেন? একটু বিবেকে বদলো না? আপনি যেমন আপনার স্বামীকে ভালোবাসেন, তেমন আমিও আমার বউকে ভালোবাসি। তার জন্য শুধু এই কটা মাস কেন, বছরের পর বছর আমি অপেক্ষা করতে প্রস্তুত। এই অপেক্ষা করতে করতে যদি বুড়ো হতে হয়, তাহলেও আই ডোন্ট কেয়ার। নেক্সট টাইম আমাকে কিছু বলার আগে 10 বার ভেবে নেবেন। কথাগুলো বলে আধার হনহনিয়ে দোতলায় উঠে গেল। কিছু একটা ভেবে হঠাৎই থেমে গিয়ে নিচে তাকিয়ে ঘটকের উদ্দেশ্যে বলল, এই যে ঘটক মশাই, আপনি এখান থেকে যাবেন নাকি ডাইনিং টেবিল আপনার মাথায় ভাঙব? এহেন কথা শুনে ঘটক সাহেব শুকনো ডোক গিলে তড়িঘড়ি করে ছবিগুলো নিজের পোটলার মধ্যে ঢুকিয়ে চলে গেল। আপনি দেখলেন বাবা, আপনার বড় নাতি দিন দিন কতটা বেয়াদব হচ্ছে। সুবহান খান শান্ত গলায় বলেন, আমি তোমাকে আগেই মানা করেছিলাম এমনটা না করতে। ছেলেটা সারাক্ষণ সাপের মতো ফুসফুস করে, একটু ভালো কথা বললেও স্যাৎ করে ওঠে। আর রাগের কথা তো নাই বললাম, ও আজকাল আমার সাথেও ঠিক মতো কথা বলে না। আমার নাতিটা এখন ভালো নেই ছোট বৌমা। ও যে পরিস্থিতিতে রয়েছে সেখানে এমন অদ্ভুত ব্যবহার করা কি অস্বাভাবিক কিছু? ও আগে থেকেই অদ্ভুত ছিল, শুধু ধৈর্য ধরে থাকতো। কিন্তু এখন তার ধৈর্য নেই বললেই চলে। তাই এমন বদমেজাজি হয়ে গেছে। তুমি সবকিছু জেনে শুনেও যদি ক্ষিপ্র সাপের লেজ ধরে টানাটানি করো, তাহলে তো ছবল খেতেই হবে। তাই বলছি, এখনো সময় আছে, নিজেকে শুধরে নাও, নয়তো ভবিষ্যতে অনেক পস্তাবে। কথাগুলো বলে সুবহান খান সেখান থেকে চলে যান। আর তহমিনা খান রাগে ফুঁসতে থাকলেন। আধার লম্বা শাওয়ার নিয়ে বারান্দায় দাঁড়িয়ে থেকে সিগারেট ফুঁকছে। এটা 4.5 মাস ধরে খাওয়া শুরু করেছে, তবে খুব একটা বেশি খায় না। যখন মন খারাপ বা অতিরিক্ত কষ্ট অনুভব করে তখন খায়। কিন্তু আজকে কেন জানি সিগারেট টানতেও ভালো লাগছে না। সে নাক মুখ দিয়ে ধোঁয়া বের করে আগুন নিভিয়ে নিচে ছুঁড়ে মারল। তারপর খোলা নীল আকাশের দিকে তাকিয়ে থেকে বলে উঠল, আধার খান যখন একবার কাউকে ভালোবেসে ফেলেছে, তখন শেষ নিঃশ্বাস অবধি তাকে ভালোবেসে যাবে। তুমি চাইলেও আমি তোমাকে ছাড়ব না, বরং আমিও দেখি তুমি আর কতদিন আমার ভালোবাসার পরীক্ষা নাও। সময়ের স্রোতের সাথে বয়ে চলেছে সবার জীবন। আজ রোহিত ও মেঘলার মৃত্যুর 1 বছর পূর্ণ হলো। এমনই একটা দিনে দুজন নর-নারী এই পৃথিবী ছেড়ে এই দূর আকাশের বাসিন্দা হয়েছে। সময় কখনো থেমে থাকে না, আর না কারোর জীবন আটকে থাকে। সময়ের সাথে সাথে সবাই নিজ নিজ স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। তবে মনের গহীনে এখনো ছেলে মেয়ে দুটো জীবিত আছে, হয়তো সারা জীবন থাকবে।
আজ দাদা নাতি মিলে সেলুনে এসেছে। মূলত সোবহান খানই বড় নাতিকে টেনে টুনে নিয়ে এলেন। ছেলেটা দিন দিন অগোছালো হয়ে যাচ্ছে, চুল দাড়ি বড় বড় হয়ে গেছে, অথচ ছেলেটার কাটার নাম নেই। আধার চুপচাপ ভদ্র ছেলের মতো চুল দাড়ি কেটে নিল। আয়নায় নিজেকে দেখতে দেখতে দাদাজানের উদ্দেশ্যে বলল, এখন শান্তি হয়েছে তোমার? সোবহান খান পাশের চেয়ারে বসেছিলেন। নাতিকে দেখতে দেখতে বলেন, মাত্র 1 বছরেই নিজেরাই হাল করেছ, আর বাকিগুলো বছর কি করবে? তখন তো তোমাকে খুঁজেই পাওয়া যাবে না। খুঁজে না পেলে হারিকেন দিয়ে খুঁজে নিও। তা আজও কি হাসপাতালে থাকবে? এর আগে বাড়িতে থেকেছি। হাসপাতালে থাকলে তুমি ঘুমাতে চাও না? নার্সরা আমাকে বলেছে তুমি বেশিরভাগ রাত জেগে বসে থাকো। ঘুমাতে ভালো লাগে না, তাই ঘুমাই না। তোমার কষ্টটা বুঝতে পারছি দাদু ভাই, কিন্তু তুমি যদি নিজের খেয়াল না রাখো তাহলে কিভাবে চলবে বলো তো? নিজে অসুস্থ হয়ে পড়লে নিজের বউয়ের সেবা করবে কিভাবে? ঠিক আছে, নিজের খেয়াল রাখার চেষ্টা করব। এখন জ্ঞান না দিয়ে চলো, তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আমি আমার বউয়ের কাছে যাব। বাড়িতে গিয়ে আগে গোসল করবে, খাওয়া দাওয়া করবে, তারপর বউয়ের কাছে যাবে, এর আগে নয়। আধার বিল পে করে সেলুন থেকে বেরিয়ে আসতে আসতে বিড়বিড় করে বলল, আগে যখন বউয়ের কাছে যেতাম না তখন আমাকে বলতে বউয়ের কাছে যেতে, আর এখন যখন বউয়ের কাছে যেতে চাচ্ছি তখন এই বুড়ো তুমিটাই আমাকে বাধা দিচ্ছ। দিস ইজ নট ফেয়ার দাদাজান। সোবহান খান হেসে নাতির কাঁধ চাপড়িয়ে বলেন, এজন্যই বলে সময় থাকতে প্রিয় মানুষটিকে মূল্য দিতে শেখো। আধার আর কিছু না বলে দাদাজানকে নিয়ে গাড়িতে উঠে পড়ল। গাড়ি স্টার্ট দিতে যাবে তখনই তার নজর এলো একটা কসমেটিক্সের দোকান, যেখানে ছোট থেকে বড় অনেকগুলো পুতুল রয়েছে, সাথে আরো অনেক কিছু আছে। একটু ওয়েট করো দাদাজান, আমি আসছি। আধার গাড়ি থেকে নেমে সোজা দোকানের ভেতর ঢুকে গেল। একটু সময় নিয়ে একটা পান্ডা টুরেমান বাদর ও আকাশি রঙা একটা বড় পুতুল নিল। টাকা দিয়ে দোকান থেকে বেরিয়ে গাড়ির ব্যাক সিটের উপর রেখে দিয়ে ড্রাইভিং সিটে বসলো। এখনো বাপি হতে পারলে না, এর আগে খেলনা নিতে শুরু করেছো? দাদাজানের কথা শুনে আধার ড্রাইভ করতে করতে বলল, ওগুলো আমার বেবিদের জন্য নয়, আমার বউয়ের জন্য। দাদাজান মনে মনে হাসলেন, তারপর হেয়ালি কণ্ঠে বললেন, আমি আবার কাকে কি বলেছি? তুমি তো আগেই বলে দিয়েছ আমাকে তোমার সন্তানদের মুখ দেখাবে না, আর না নিজে বাচ্চা পয়দা করবে। সারা জীবনে সিঙ্গেলদের মতোই থাকো। শুধু শুধু মেয়েটাকে তোমার মতো নিরামিষের সাথে বিয়ে দিয়ে জীবনটা নষ্ট করেছি। আমার নাতবউ ফিরে এলে তাকে সুন্দর দেখে একটা রাজপুত্রের সাথে বিয়ে দেব, তখন তুমি থাইকো দেবদাস হয়ে। আধারের কিছু একটা বলতে ইচ্ছে করছিল, কিন্তু বলল না, শুধু বিড়বিড় করে এইটুকু বলল, আমার বউকে সুস্থ হয়ে ফিরতে দাও, তারপর খানবাড়িতে বাচ্চা দিয়ে ভরিয়ে দেব। তখন আমিও দেখব তুমি এই বুইড়ে বয়সে কত বাচ্চাদের পালতে পারো। সন্ধ্যা হয়ে এসেছে। আধার বাড়ি থেকে গোসল নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়েছে। সোবহান খান খাবার খেতে বললেও সে খায়নি। কোনো মতে নিজেকে ঠিকঠাক করে বউয়ের কাছে ছুটেছে। সে প্রতিদিনই যাওয়ার পথে একগুচ্ছ করে হরেক রকমের ফুল নিয়ে যায়। আজও সেটার ব্যতিক্রম হলো না। সে ফুল হাতে নিয়ে কেবিনের দরজা খুলে ভেতরে প্রবেশ করতেই স্তব্ধ হয়ে গেল। অবহেলিতভাবে হাত থেকে সুন্দর তাজা গোলাপগুলো মেঝেতে পড়ল। মুহূর্তেই চিৎকার করে উঠে নার্সদের ডাকতে শুরু করলো। একজন নার্স হন্তদন্ত হয়ে ছুটে এলে আধার রক্তিম চোখে তাকিয়ে গর্জে উঠল, আমার বউ কোথায়? ওর সাথে কি করেছিস তোরা? নার্স এক পলক গুছিয়ে রাখা খালি বেডের দিকে তাকিয়ে নজর সরিয়ে নিয়ে বলল, ম্যাডামকে ওনার পরিবারের লোকজন নিয়ে গেছে। ওনার মানে কি? ওই মেয়েটা কোমায় আছে, ও অসুস্থ, তাহলে ওকে কেন নিয়ে যাবে? নার্স নিজের কপাল চেপে ধরে বিড়বিড় করল, আগে তো আমার সম্পূর্ণ কথাটা শুনুন, তারপর না হয় রাগারাগি করবেন। আধার দাঁত কিরমির করে বলল, আমার বউয়ের যদি কিছু হয় তাহলে এই হাসপাতালে আগুন ধরিয়ে দেব। মেয়েটা হতাশ কণ্ঠে বলল, আপনার বউ ভালো আছে, একদম সুস্থ আছে, আর ওনার জ্ঞানও ফিরে এসেছে, শুধু শারীরিকভাবে দুর্বল।
আলো কোমা থেকে বেরিয়ে এসেছে এটা উপলব্ধি করতে পেরে আধারের চোখ দুটো চিকচিক করে উঠল। সে তড়িঘড়ি করে জিজ্ঞেস করল, কখন জ্ঞান ফিরেছে? আর আমাকে বলেননি কেন? আপনি সকালে যখন চলে গেলেন তার কয়েক মিনিট পরেই ম্যামের শ্বাস প্রশ্বাসের সমস্যা হয় এবং কিছুক্ষণের মধ্যেই ওনার জ্ঞান ফিরে আসে। আমরা এই খবরটা আপনাকে জানাতে চেয়েছিলাম, কিন্তু উনি নিষেধ করেছেন। শুধু নিজের বাবাকে খবরটা জানাতে বলেন। তারপর ওনার পরিবারের সবাই এলে ম্যাম ওনাদের সাথে বিকেলেই চলে গিয়েছেন। ডক্টর 1-2 দিন এখানে থেকে রেস্ট নিতে বলেছিলেন, কিন্তু ম্যাম শোনেননি। ওনার নাকি এখানে থাকতে দম বন্ধ হয়ে আসছে, তাই তিনি নিজের বাড়িতে চলে গিয়েছেন এবং ওখানে থেকেই রেস্ট নেবে বলেছেন। নার্সের বলা প্রতিটা কথা শুনে এক মুহূর্তের মধ্যে সব খুশি গায়েব হয়ে গেল। মেয়েটা তাকে এত বড় একটা খবর জানানোর প্রয়োজন মনে করল না। সেই দিনটার জন্য 1 বছর ধরে অপেক্ষা করছিল, অথচ সেই কাঙ্ক্ষিত মুহূর্তটা এলেও সে জানতে পারল না, বরং সারাটা দিন মনের কষ্টে ছটফট করে কাটিয়েছে। আচ্ছা, মেয়েটা কি আর চায় না তাকে, নাকি ভুলে যাওয়ার চেষ্টা করছে? কোনো প্রশ্নের উত্তর খুঁজে পেল না আধার। পরপর চোখের পল্লব চাপটিয়ে অশ্রু লুকিয়ে রাখার বৃথা চেষ্টা করলো। কোনো মতে নিজের ইমোশনালকে দমিয়ে রেখে জানতে চাইল, আমার ওয়াইফ ঠিক আছে তো? মাথায় কোনো রকম সমস্যা বা অন্য কিছু দেখা গিয়েছে? চিন্তা করবেন না স্যার, ম্যাম একদম ঠিক আছে। শুধু ওনাকে কিছুদিন আরাম করতে বলবেন এবং পুষ্টিকর খাবার খাওয়াবেন। সাথে ডক্টর যেগুলো ওষুধ দিয়েছে ওইগুলো নিয়মিত খেতে বলবেন। তাহলে আশা করছি কোনো সমস্যা হবে না, ইনশাল্লাহ। একটু থেমে মুচকি হেসে পুনরায় বলল, ম্যাম অনেক ভাগ্যবতী আপনাকে নিজের জীবনসঙ্গী হিসাবে পেয়ে। আপনি এই 1 বছরে যতটা কষ্ট করেছেন তেমন কষ্ট হয়তো আর কেউ করতে পারবে না। আপনি সত্যিই একজন বেস্ট হাজবেন্ড। দোয়া করি আপনারা সারা জীবন এইভাবে একে অপরের পাশে থাকুন। নার্স কথাগুলো বলে বিদায় নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আর আধার শূন্য চোখে ফাঁকা বেডের দিকে তাকিয়ে থেকে অস্ফুট স্বরে বলে উঠল, আপনি ভুল। আমি বেস্ট হাজব্যান্ড নই। আমি খুব খুব খারাপ, যাকে কখনোই ভালোবাসা যায় না, বরং দূরে সরে যাওয়ার চেষ্টা করে। ঠিক আজ যেমনটা হয়েছে। পুরো 1টা বছর পর নিজ বাড়িতে ফিরে আলো কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়েছিল। তার জীবন থেকে যে এইভাবে 1 বছর চলে যাবে সেটা কখনো কল্পনাও করেনি। সাথে এটাও ভাবতে পারেনি তাদের মাঝে আর রোহিত মেঘলা নেই। বাড়িতে পা রাখতে না রাখতেই আলোর সর্বপ্রথম চোখ যায় বাগানে থাকা 2টো কবরের দিকে। সে অবাক করে মা বাবাকে জিজ্ঞেস করে, ওইগুলো কার কবর? মতিউর রহমান বলতে চাননি, কিন্তু মেয়ের জেদের কাছে এক প্রকার হেরে গিয়ে সব কিছু বলে দেয়। সবটা শোনার পর আলো ছুটে এসে কবর জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দেয়। এমনটা কেন হলো? এমন হওয়ার তো কথা ছিল না। তাদের দুজনের তো সুখে শান্তিতে সংসার করার কথা ছিল। তাহলে কেন আজ তারা এইভাবে দূর আকাশে পালিয়ে গেল? তার মতোই না হয় কোমায় যেত, তবুও কেন তাদেরকে ছেড়ে সারা জীবনের জন্য চলে গেল? তাদের ভালোবাসা পূর্ণতা পেয়েও অপূর্ণতা রয়ে গেল। মেয়েটার কত স্বপ্ন ছিল প্রিয় মানুষটির সাথে ছোট্ট একটা সংসার করার, অথচ তাদের নিয়তি অন্য কিছুই ছিল। তাদের দুজনের পথ চলা এতটুকুই সীমাবদ্ধ রয়ে গেল। কাঁদতে কাঁদতে আলোর শরীর খারাপ হয়ে যাবে। সবেমাত্র কোমা থেকে ফিরে মাথায় এত চাপ নেওয়ার ফলে জ্ঞান হারিয়ে ফেলে ওখানেই। এতে সবাই ভীষণ ভয় পেয়ে যায়। তড়িঘড়ি করে মেয়েটাকে ভেতরে নিয়ে গিয়ে মতিউর রহমান ডাক্তারকে কল দেয়। তারপর ডাক্তার এসে চেক আপ করে একটা ইঞ্জেকশন ও স্যালাইন দিয়ে গিয়েছেন। আলোর জ্ঞান ফিরে আসার পর নিজের পেটের ওপর 2টো খরগোশকে দেখে চমকে ওঠে। ভালো করে তাকিয়ে দেখে এর আর কেউ নয়, বরং তারই টুনাটুনি। আলোর চোখ দুটো ছলছল করে উঠল। সে কোনো মতে উঠে বসে এক হাতে জড়িয়ে ধরে আদর করে দেয়। 1 বছরে অনেকটাই বড় হয়ে গেছে, সাথে গোলুমলুও। এরা এখানে কিভাবে এলো? আলো ছোট বোনের উদ্দেশ্যে জিজ্ঞেস করল। ছায়া ধীর কণ্ঠে বলল, তোমার শ্বশুর বাড়িতে তো এদেরকে দেখার মতো কেউ নেই। দুলাভাই সারাদিন ভার্সিটিতে থাকে এবং সন্ধ্যা হলে তোমার কাছে যেত, তারপর ওখানেই সারা রাত থাকতো। তাই তোমার শখের জিনিসগুলো দেখাশোনা করার জন্য আমাকে দেয়, কারণ উনি চাননি তোমার প্রিয় জিনিসের কিছু হোক।
এদেরকে আমি দেখলেও সব খরচ তোমার বড়ি দিয়েছে, সাথে আমারগুলোর জন্য। আলো কিছুই বলো না। ছায়া বিছানায় হামাগুড়ি দিয়ে উঠে এসে আপুকে জড়িয়ে ধরে বুকের মাঝে মুখ গুজে কান্নারত কণ্ঠে বলো, তোমাকে খুব মিস করেছি আপু, খুব। আলোর চোখ দুটো ছলছল করে উঠল। সে বোনকে জড়িয়ে ধরে আদর করে দিল। তখন খেয়াল করলো দরজায় মায়া দাঁড়িয়ে আছে। আলো হেসে এক হাত বাড়িয়ে ধরে কাছে আসতে ইশারা করলো। মায়া ছুটে এসে বোনের বুকের মাঝে ঝাঁপিয়ে পড়ল। আলো দুজনের মাথায় চুমু খেয়ে ধীর কণ্ঠে বলল, কষ্ট পাস না বোন আমার। ভাইয়া আপু যেখানেই থাক তারা ভালো আছে, আর আমাদেরকে ওই দূর আকাশ থেকে দেখছে। তোরা যদি কষ্টে থাকিস তাহলে তারাও কষ্ট পাবে। আমরা এই দুনিয়ায় কেউই চিরস্থায়ী নয়। আজ হোক বা কাল আমাদের সবাইকে ওই আকাশের বুকে যেতে হবে, শুধু আগে আর পরে। আলোর মনটা ভালো নেই। সে হালকা পাতলা খাবার খেয়ে বাগানে এসে বসেছে। পশ্চিমের দিকে সূর্যটা হেলে পড়েছে, হয়তো আর কিছুক্ষণের মধ্যেই আঁধার নেমে আসবে। মেয়েটা অপলক নয়নে দুটো পাশাপাশি থাকা কবরের দিকে তাকিয়ে আছে। ঠিক তখনই খেয়াল করলো গেট দিয়ে একটা গাড়ি প্রবেশ করছে। গাড়িটা চিনতে একটুও অসুবিধা হলো না আলোর। সে চট করে দোলনা থেকে নেমে গাছের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ল। একটু মাথা বের করে সামনে উঁকি দিয়ে দেখে আধার ছাড় নেমেই এক দৌড়ে ভেতরে চলে গেল। ফলস্বরূপ সে একটু মুখটাও দেখতে পেল না। আধার ভেতরে এসে আলোর খোঁজ করলে জানতে পারে মেয়েটা বাগানে আছে। এটা শুনেই সে আবার ছুটে বাগানে চলে এসেছে, কিন্তু কোথাও মেয়েটাকে দেখতে পেল না। সে পুরো বাগানই খুঁজে দেখল, এমনকি প্রতিটা গাছের পিছনেও চেক করলো, অথচ মেয়েটাকে খুঁজে পেল না। আধার হাঁপাতে হাঁপাতে চেঁচিয়ে বলে উঠল, আমি জানি তুমি ইচ্ছে করে লুকিয়ে আছো, আমার সামনে আমার কাছে আসতে চাচ্ছ না, কিন্তু কেন, কেন এই লুকোচুরি করছো? আমার যে তোমাকে একটু দেখার জন্য মনটা তৃষ্ণায় ছটফট করছে। তোমার এই মিষ্টি কণ্ঠস্বর শুনতে বড্ড ইচ্ছে করছে। তুমি কি আমার কষ্টটা বুঝতে পারছো না, নাকি বুঝে শুনে আরও কষ্ট দিচ্ছ? প্লিজ আলো, একবার শুধু আমার সামনে এসো। আমি তোমাকে দেখব, একটু দেখব। আধার এলোমেলো দৃষ্টিতে আশেপাশে তাকায়, কোথাও মেয়েটা নেই। সে চোখ বুঝে দীর্ঘশ্বাস ছেড়ে গাড়ির কাছে এসে হেলান দিয়ে বিড়বিড় করে বলল, আপনি বড়ই নিষ্ঠুর মিসেস খান। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর আধার কিছু একটা অনুভব করে সে ঝড়ের বেগে ব্যাকসিটের ডোর খুলে ভেতরে প্রবেশ করল। আচমকা মানুষটাকে দেখে আলো নিচে ধপ করে বসে পড়ল। সে মূলত গাড়ির ভেতর লুকিয়েছিল, তাও সিটের পাশে ফাঁকা জায়গায়। আধার কিছু না বলে এক দৃষ্টিতে তাকিয়ে রইল ওই মাসুম চেহারার দিকে। নিজের চোখের তৃষ্ণা মেটানোর পর সিটে মাথা ঠেকিয়ে ঘাড় কাত করে মেয়েটার দিকে তাকিয়ে বলল, ভেবেছিলাম কোমা থেকে ফিরে এসে ভদ্রমেয়ে হয়ে যাবা, কিন্তু আমি ভুল ছিলাম। তুমি কখনোই ভালো হবে না, আর না আমাকে চালানো বন্ধ করবে। এই লুকোচুরি খেলে কি পেলে বলো তো? শুধু শুধু আমাকে হয়রানি করে নিলে, আর জ্ঞান ফেরার পর আমাকে জানাওনি কেন? আমার কি এতটুকু জানানোর কোনো অধিকার নেই? আলো কিছুক্ষণ চুপ থেকে কপাল কুঁচকে বলল, কে আপনি? আমি আপনাকে চিনি না। আধার হেসে বলল, ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম যে কোমা থেকে ফিরে আসার পর স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। তোমার সাথে নিশ্চয়ই এমনটাই হয়েছে। যাই হোক, আমি তো এখানে তোমার মতো দেখতে আমার পাগল বউটাকে দেখতে এসেছিলাম। ও তোমার যমজ বোন, বুঝলে? সেই সুবাদে আমি তোমার দুলাভাই হই, আর তুমি আমার শালি। তার শালি সাহেবা, আপনি কি আপনার যমজ বোন মানে আমার বউকে দেখেছেন? আলো অদ্ভুত চোখে মানুষটার দিকে তাকিয়ে থাকলো। এই লোকটা কখনোই ভালো হবে না। সে উঠে ডোর খুলতে খুলতে বলল, আপনার বউকে আপনি নিজেই খুঁজে নিন দুলাভাই। কথা বলে নামার সময় অনুভব করলো লোকটা তার বিনুনি চেপে ধরেছে। একই সাথে একটি বাক্য শুনতে পেল, যান। আলোর হৃদয় থমকালো। সে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকাতেই আধার চোখে চোখ রেখে বলে উঠল, এবার যদি আমাকে ছেড়ে যাওয়ার একটু চেষ্টা করো তাহলে আই শিওর মিসেস খান, আমি মরে যাব। আলো নিজেকে আর ধরে রাখতে পারল না। মুহূর্তেই ছুটে এসে স্বামীর বুকের মাঝে ঝাঁপিয়ে পড়ল এবং দু হাতে জড়িয়ে ধরে গলায় মুখ গুজে ফুঁপিয়ে কেঁদে উঠল।
আধার যেন এতক্ষণ এটারই অপেক্ষায় ছিল। সে নিজেও শক্ত করে জড়িয়ে ধরল প্রিয়তমাকে। গলায় মুখ ডুবিয়ে প্রাণ ভরে শ্বাস নেওয়ার সময় শুনতে পেল, সরি, আপনি আমাকে ইচ্ছে করে কষ্ট দিতে চাইনি। এই আমার জন্য আপনি একটা বছর ধরে অনেক কষ্ট করেছেন, তাই আপনাকে আর কষ্ট দিতে চাইনি। আমার একটুও কষ্ট হয়নি। আর নিজের বউয়ের সেবা করতে কিসের কষ্ট? আলো কিছু না বলল না। আধার কিছু একটা ভেবে ফিসফিসিয়ে বলল, তুমি চাইলেই এখন আমার সব কষ্ট মুহূর্তে দূর করতে পারো। আলো কান্না থামিয়ে চোখ মুখ মুছে মাথা সোজা করে জানতে চাইল, কিভাবে?